Good luck. Hello and welcome everyone to Psych Talks. Psych Talks এ আজকে আমরা বসতেছি চারজন একসাথে প্রথমবারের মতো ক্যামেরার সামনে। এর আগে হয়তোবা আপনারা আমাদেরকে দেখেছেন প্রোগ্রামে অথবা মনে করুন যে সিঙ্গেল সোলো ভিডিওতে, কিন্তু অনেকদিন পর আমরা একসাথে বসার একটা সুযোগ পেলাম, এজন্য আসলে হাতছাড়া করতে চাইলাম না। আর যেহেতু ইয়ারও একটা এন্ডের দিকে চলে আসছে, তো আমরা ভাবছিলাম যে ইয়ার এন্ডিং একটা পডকাস্ট করলে খারাপ হইতো না, র্যাপ আপ করতাম জিনিসটাকে। তো র্যাপ আপ করার জন্য আজকে মূলত আমরা একসাথে বসে একসাথে আড্ডা দেওয়ার মতো করেই একটা কাজ করার চেষ্টা করার। তো আজকের পডকাস্টে আমি আপনাদের সাথে আছি ওমর ফারুক সাজ্জাদ, সাইক টক্সের পক্ষ থেকে। আমার সাথে আছে আমার বাম পাশে আমি সৈয়দা নাজমুন খানম, সাইক টক্স থেকে, এবং আরো আছে মেহরাব সাইদ খান, ফাউন্ডিং মেম্বার সাইক টক্স। হ্যাঁ, আর সবার শেষে পায়েল বড়ুয়া ফ্রম সাইক টক্স। হ্যাঁ, তো আজকে আমরা মূলত চারজন একসাথে হয়েছি। মানে প্রত্যেক সময় দেখা যায় কি ভিডিওতে খুব ফর্মালি অথবা মনে করুন যে ফ্যাকচুয়াল কথাবার্তা বলি বেশি, তো আজকে মোটামুটি চায়ের কাপ নিয়ে বসে, এই জন্য যে আড্ডা টাড্ডা দেয়া একসাথে, চায়ের কাপে আড্ডা একসাথে এন্ড করা এবং পডকাস্টটাকে আরেকটুখানি ত্বরান্বিত করা। আসলে আমার টার্গেট থাকে ওইটাই, গ্রোথ। বাট কমিউনিজম এট ইটস বেস্ট। মহান শেখ গুয়েভাকে স্মরণ করতে হয়। না না, নীরবতা কেন পালন করো? আমরা তো আজকে আসছি কথা বলার জন্য। নীরবতা দিয়ে কি হবে? তো এখন যেটা হলো, আমরা আসলে আজকে ওই যে র্যাপ আপ বললাম না, মোটামুটি র্যাপ আপ করার জন্যই বসা, অথবা আমরা এই কয়দিন ধরে যে কার্যক্রমগুলো করলাম সেগুলো নিয়ে একটা কথাবার্তা বলা। আরো মজার বিষয় হচ্ছে গিয়ে, আমরা গতকাল লাস্ট যে মিটিংটাতে বসলাম, তখন আমাদের কথা ছিল যে আসলে এটাকে কি বলা যায়, যেটার এপিসোডের নাম কি দেওয়া যায়। তখন মেহেরাব পায়েল মনোবিজ্ঞানের হাতে খড়ি, হ্যাঁ, মানে সাইকোলজির এবিসিডি জিনিসটা কি, হোয়াট ইজ সাইকোলজি, ওয়াই সাইকোলজি, বা এটা নিয়ে কেন আসলে আপনার কেন জানার প্রয়োজন। বা বলা যায় যে প্রত্যেকটা মানুষের তো একটা সেলফ ইন্টারেস্ট থাকে, তাই না? যে আমরা যত ধরনের কাজ করি, আর যদি সেলফ ইন্টারেস্টেড না যায় আমরা তো ইন্টারেস্টেড থাকি না। এখন এই কাজটা করার জন্যই মূলত বসা, যে হোয়াট ইজ সাইকোলজি, ওয়াই ইজ সাইকোলজি। আমাদের মেহরাব আছে, পায়েল আছে, নাজমুন আছে, দে আর গুড টকার অ্যাবাউট দ্যাট। আমরা সেটা নিয়ে কথা বলবো। তো আমি আসলে মেহরাবকে দিয়ে শুরু করি। আমি মোটামুটি একটু হোস্ট টাইপের আজকে পার্ট প্লে করবো, রোল প্লে করবো। তো মেহরাব, হোয়াট ইজ সাইকোলজি অ্যাকচুয়ালি? সাইকোলজি জিনিসটা কি? সাইকোলজি, এখন আমাদের সাইকোলজি নিয়ে যে ডেফিনেশনস গুলো আছে, আমাদের সাধারণ মানুষ হয়তো সাইকোলজিকে জানেন হয়তো মেন্টাল ডিজিজ নিয়ে হয়তো সামথিং, অথবা হচ্ছে এই যে অনেকে আমরা যারা দেখি আপনি কি জানেন টাইপের পোস্টার গুলা দেখি সোশ্যাল মিডিয়াতে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই প্রশ্নের সম্মুখীন এমন কোনো সাইকোলজি স্টুডেন্ট আজ পর্যন্ত হয় না বলে আমার মনে হয়। দেখে আমার মনে কি আছে এটা বলে দাও, বলে দাও, মানে এটা সবারই একটা কমন প্রশ্ন, যারাই সাইকোলজি হাত দেখে বলে দেওয়ার মতো, যে পামিস্টার আছে না, অনেকটা মানে আমাদেরকে জ্যোতিষবিজ্ঞানের মতো কিছু একটা মনে করে রাখা। তো এখন সাইকোলজির প্রাথমিক যে স্টাডিটা, সেটা ফিলোসফি থেকে আসলেও মডার্ন যে সাইকোলজি, এটা আসলে হচ্ছে অনেকটা আপনার মেডিকেল সায়েন্সের মতোই বলতে পারেন, যেখানে আমরা আমাদের বিহেভিয়ার এন্ড ব্রেইন নিয়ে পড়ালেখা করি। আমরা হচ্ছে আমাদের ব্রেইনের ফাংশনস, তারপর হচ্ছে আমাদের যে ডেইলি বিহেভিয়ার্স গুলো আছে, যে ওগুলো আমাদের ডেইলি লাইফে কিভাবে এফেক্ট করে, এবং আমরা কিভাবে থিঙ্কিং করি, বা আমাদের কোনটা ইমোশনস কেন আসতেছে, আমরা রেগে গেলেও কেন, যে একটা আচরণ দেখায়, রেগে গেলে একরকম, খুশি হলে একরকম, বা দেখা যায় অনেক মানুষ বিভিন্ন রকম মানসিক বাধার সম্মুখীন হচ্ছে, যে এই যে বাধাগুলা, এগুলোর হচ্ছে একটা সাইন্টিফিক অ্যাপ্রোচে এগুলাকে সলিউশন, তারপর হচ্ছে একটা বেটার লাইফস্টাইলের অ্যাপ্রোচের জন্য যে স্টাডিটা, ওটাই হচ্ছে মডার্ন সাইকোলজি। হ্যাঁ, মানে ব্রেইন ফাংশনটাই তো মেইন, তাই না? যে অনেকটা আমরা এখন যেটাকে হচ্ছে কনক্রিট সায়েন্স যেটাকে আমরা বলি, তো সায়েন্স তো দুই প্রকার। একটা হচ্ছে মনে করো যে থিওরিটিক্যাল সায়েন্স, যে মোর লাইক হচ্ছে যেগুলো হচ্ছে ফিজিক্স এন্ড আমি থিওরিটিক্যাল ই করছি, ওইটা আবার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে। এখন সাইকোলজির ক্ষেত্রে যেটা হয়, সাইকোলজি ইজ মোর লাইক এ ভেরি থিওরিটিক্যাল, আবার পাশাপাশিটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল, ইন্টারনাল বেশি। হ্যাঁ, যে আমার ইনসাইট ইগুলা বেশি লাগতেছে।
যেমন আমরা যখন কোনো প্র্যাকটিক্যাল করতে চাই আমাদের প্রথম কাজ কি, যে একটা মানুষকে জোগাড় করা, যে আমার পরীক্ষণ পত্র জোগাড় করা পরীক্ষার সময় বা এখানে আসলে বিষয়টা হচ্ছে হোয়াই কোয়েশন, যে আপনি আপনার ডেইলি লাইফে যে ইভেন্ট গুলা দেখছেন বা কেউ একটা ধরেন ক্রাইম করলো, এখন আপনার প্রাইমারি অ্যাপ্রোচ কি, প্রথম মাথায় কি আসবে, হি শুড বি পানিশড। তো এখন কেন পানিশমেন্ট দিয়ে কি হবে আপনার, ওকে পানিশমেন্ট দিয়ে কি করবেন আপনি, পানিশমেন্ট দিয়ে আপনার এখান থেকে হয়তো আপনি এক্সপেক্ট করতেছেন যে পরের বার সে কাজটা করবে না, তো সে যে কাজটা করে ফেললো, আচ্ছা ওর বিষয়টা আমি বাদ দিলাম, এরকম পরে আর একজন যে ক্রাইম করবে না এটা আপনি প্রিভেন্ট করবেন কেমনে? আচ্ছা, তাহলে আপনার জানতে হবে যে ক্রাইমটা কেন হচ্ছে। So we are back to a why question. আচ্ছা, মানে দিন শেষে ওই ফিলোসফির একটা যে সেন্টার, যে why, জি কেন হইলো, মানে হাউ এর যে আমরা মূলত whyটাকে বেশি, এই যে নিচের একটা কোট আছে না, ফাইনাল সামনে ম্যান সার্চ ফর মিনিং বইটা আছে, ওইটা নিচের একটা কোট আছে যে হি হু হ্যাজ আ why to live for can be আর অলমোস্ট এনি হাউ, মানে why জানলে আমরা যে কোনো হাউ কমপ্লিট করতে পারি, সমাধান করতে পারি। হ্যাঁ, যে why যখন আছে, মনে করো যে কোনো একটা এন্ডেভার বা কোনো একটা কাজ করতে যাচ্ছি, যখন আমার whyটা আছে আমি সামহাউ কাজটা করে ফেলবো। এই জিনিসটা হচ্ছে সাইকোলজিতে এভাবে এফেক্ট করে যে আমি যখন দেখতেছি কোনো একটা কাজ হচ্ছে, যে এটা কিভাবে হলো তার চেয়ে বেশি আমরা জানার চেষ্টা করি যে কেন হলো, যে আসলে কি ট্রিগার করলো। ওইখানে যে রবার্ট স্পালস্কি একটা বই আছে বিহেভ, সো ওইখানে ও দেখাচ্ছে যে একটা মানুষের যে ডিসিশন মেকিং, এটার এই ওয়াই গুলো খুব বেশি এফেক্ট করে। ঠিক আছে, যে মনে করো যে ওর মধ্যেই কাজগুলো বেশি কাজ করে, যে সে কেন করতেছে কাজগুলো মোর দেন হাউ। তো আমাদের এই জিনিসগুলো দিকে আসলে আমরা একটুখানি বেশি নজর দিই, যে ওয়াই আমরা সবসময় জানার চেষ্টা করি কেন হইলো, কেন কেন কেন, মানে ওই আমাদের কিউরিসিটি থেকে স্পার্ক করে, তাই না? এটাই তো বলা যায় এক প্রকার। হ্যাঁ, এখন ওই যে ওই মেডিকেল সায়েন্স বা কেন সাইকোলজি, আচ্ছা আমি এখানে একটুখানি যদি ইয়ার কথা বলি, সাইকোলজিতে কিভাবে আসা, মানে কেন আসা হচ্ছে কিভাবে আসা, যে আমরা তো এখন সাইকোলজির স্টুডেন্ট, তাই না? যে এখানে আসে কিভাবে, সাইকোলজিতে আসলাম কেন, এই প্রশ্ন করলে কি উত্তর দেয়, যে সাইকোলজিতে কেন পড়তেছো, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? এনিওয়ান, পায়েল থেকে শুরু করি। পায়েল প্লিজ। তো বেসিক্যালি আমি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো অ্যাডমিশন টেস্ট যখন দিচ্ছিলাম তখন হচ্ছে সামহাউ হচ্ছে অনেক দূরে রাজশাহীতে, ওখানে যাওয়া হয়নি, তো ট্রাই করতেছিলাম যে আচ্ছা প্রাইভেটে ভর্তি হয়ে যাবে। ওকে, তো হঠাৎ করে শুনলাম যে আচ্ছা না এখানে ন্যাশনালে হচ্ছে একটা কি সেকেন্ড রিলিজ স্লিপ, হ্যাঁ রিলিজ স্লিপের মতো দিচ্ছে। তো ওখানে দেখলাম সাইকোলজি আছে, নাকি ওকে দিস ইজ ইন্টারেস্টিং। এই জিনিসটাই আমি পিন পয়েন্ট করতে চাচ্ছি যে হোয়াই সাইকোলজি। মনে করছেন আমি রাখলাম বাইরে রাখলাম, মনে করছি ইউনিভার্সিটি এভরিথিং এলস, সাবজেক্টটাকে আমি মেইনটেইন করতেছি, ঠিক আছে। কারণ আমি যখন বলি যে আমি সাইকোলজিতে পড়তেছি, দ্য সেকেন্ডারি কোয়েশ্চেন বিকামস যে কোথায় পড়ো। ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট সাবজেক্ট সাইকোলজি, ওয়েল ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে খুব ফ্যান্সি শোনে, হ্যাঁ খুব ফ্যান্সি শোনে যে সাইকোলজি পড়তেছে, ইট ইজ ফ্যান্সি এনাফ। আমার কাছে মনে হয় যে ওইটা আমার প্রকার একটা অ্যাডভান্টেজ। তো সাইকোলজি আসলে একটা অ্যাডভেঞ্চারের মতো। আমি হচ্ছে ওকে ইটস গোনা বি ফান, আমি চুজ করলাম, দেন ওকে গট ইনটু ইট। জোস মেহরাবের স্টোরি। মেহরাব, আমার স্টোরি হলো ছোটবেলায় আমার শুরুটা হয়েছে এই রহস্য পত্রিকা পড়ে, বইয়ের হাতে। wasn't a good one actually, কারণ আমার বয়স ছিল তখন হয়তো কত 10-12 বছর, আর ওইগুলা ক্যাটার্ড হয়েছে 18 থেকে 19 বছর, মানে তুমি অল্প বয়সে পরিপক্ক হয়ে গেছো। তো এখন ওখানে যে একটা সেকশন থাকতো, যে মানসিক সমস্যা একটা সেকশন থাকতো, ওখানে অ্যানোনিমাস মানুষ মেসেজ পাঠাতো, তো ওখানে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট ওখানে আনসার দিত, যেমন মেহতাব খানম ছিল। আমি মেহতাব খানমের প্রশ্নে আসতেছি, যে ওখানে মোস্টলি আনসারে থাকতো আসলে মেহতাব খানমে, হ্যাঁ ওনারই থাকতো। তো আমি ওগুলো পড়তাম, এরপর দেখলাম শুধু রহস্য পত্রিকায় না, মেহতাব খানম আরো অনেক জায়গায় পড়াশোনা করলাম। প্রথম আলো পড়তেছি, ওখানেও মেহতাব খানম, কালার কণ্ঠতে গেলাম, ওখানেও মেহতাব খানম। তো এইটা দেখতে দেখতে এবং আমার মানে মানুষের যে ক্রাইম, তারপর হচ্ছে মানে মানুষের যে ইলিসিট সাইড গুলা, এগুলোতে আমার খুবই ইন্টারেস্ট। হোয়াই কোয়েশ্চন আসতো, হোয়াই ডু দে ডু দ্যাট,
মানে এই কোয়েশ্চেন থেকে আমি আমার এই অদম্য কৌতূহল মেটানোর জন্য আমি যেখানেই পেতাম মানে এই মানসিক সমস্যা সেকশনটা পড়ে নিতাম। তো হ্যাঁ, পায়েল বললো যে ইটস লাইক অ্যান অ্যাডভেঞ্চার, আমার কাছে ওই বয়সে ওটা অ্যাডভেঞ্চারের মধ্যে ছিল। তো ইভেনচুয়ালি জিনিসটা আমার মধ্যে আরো গ্রো করলো। আমি 9-10-এ মোহিত কামালের চেনা বন্ধু চেনা আর না পড়েছিলাম। তো ওখান থেকে হচ্ছে সাইকোলজি নিয়ে মোটামুটি আইডিয়া আসলো। এরপর হুমায়ুন আহমেদের মিসির আলী। তো এইভাবে আস্তে আস্তে যে আমি একটা পয়েন্টে লাইফের একটা পয়েন্টে এসে ডিসিশন নিলাম যে আমি সাইকোলজি পড়বো। তো সেই ভাবনা থেকে সাইকোলজি আসে। আচ্ছা আচ্ছা, এখানে মেহরাব কিন্তু দুইটা ব্রাঞ্চকে পিন পয়েন্ট করছে। যে বলতেছিল না যে ক্রাইম সিন গুলাকে, এটাকে আমরা মূলত যে অ্যাবনর্মাল সাইকোলজির আন্ডারে বলতে পারি। মানে ক্রিমিনোলজিটা আমাদের অ্যাবনর্মাল সাইকোলজি থেকে আসছে, মানে এটা বলা যায়। হ্যাঁ, ক্রিমিনোলজি আরো ফরেনসিক ব্যাপার সেটা আছে, বাট অ্যাবনর্মাল সাইকোলজি এটা একটা বড় পার্ট বলা যায়। এন্ড দেন আরেকটা ছিল হচ্ছে গিয়ে মোশতাকের পুত্র স্বর্গ মায়াস্বর্গ। আমি এগুলো পড়ছি, কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে প্যারাসাইকোলজি, মানে নট সাইকোলজি, সুডো সাইকোলজি, যেখানে খুব হচ্ছে এমন কিছু কাজকর্ম হচ্ছে যেগুলো আসলে মানে অনেকটা ইলিউশন টাইপের, ইলিউশন বা রিয়ালিটি বেসড। থিংক অফ ইট লাইক এ সুপারহিরো ভার্সন। হ্যাঁ, সুপারহিরো ভার্সন। হ্যাঁ, যে সাইকোলজির একটা সুপারহিরো ভার্সন বানাইলাম, যে বেশ কিছু জিনিস ক্রিয়েট করে হয়ে গেল ওই প্যারাসাইকোলজি জিনিসটা। সো দ্যাটস এ ভেরি গুড স্টোরি অ্যাকচুয়ালি। মানে ওয়াইল দিয়ে আমরা আসলে সবকিছুর একটা অ্যান্সার বের করার ট্রাই করতেছি। না শুন, আমার ক্ষেত্রে যদি বলা যায়, আমার সেরকম একাডেমিক্যাল কোনো কিছুই ছিল না। আমার যখন মানে ন্যাশনালে যখন ট্রাই করতেছিলাম বা সাবজেক্ট চয়েস দিচ্ছিলাম, তখন মানে সাইকোলজিটা মানে উপরের দিকে ছিল অনেকটা। তো আমি এটা ভুলবশত চলে আসছে না, উপরের দিকে ছিল, লিস্টের উপরের দিকে ছিল। আমি প্রথমে মানে ইংলিশ দিলাম, বাংলা দিলাম, এরপর বাকি সাবজেক্ট গুলা আমার সাথে মানে কেমন জানি একটু লাগতেছিল, মানে এগুলো তো খুবই কমন। তারপর সাইকোলজি সাবজেক্টটা আমার একটু মনে হলো যে মানে ইন্টারেস্টিং, এটা নিয়ে একটু গুগল করে দেখি। এবং আমি মানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার 5 মিনিট আগে শুধু সাইকোলজি নিয়ে গোল করে তারপর সাইকোলজি দিয়ে দিচ্ছি। এই এতটুকুতে আমার সাইকোলজিতে আসা। আচ্ছা আচ্ছা, তারপর আসার পর এটার ওই যে ইয়াতে ডুব দেওয়া বলে না, অথই সাগরে হাবুডুবু খাওয়া। হ্যাঁ, তারপর আস্তে আস্তে এটার সাথে কোপ আপ করে নেওয়া বা সাইকোলজিকে নিজের মধ্যে অন করে নেওয়া, এই এতটুকুই আমার আচ্ছা আচ্ছা সাইকোলজিতে আসা। তবে আসার পর ইন্টারেস্টটা বাড়তেছে আস্তে আস্তে। এখন আমরা আপনাকে প্রশ্ন করতে চাই মিস্টার সাজ্জাদ, আপনার কেন সাইকোলজিতে আসে? এত কিছু ছেড়ে কিছুই ছাড়ি না আসলে। না, আমি কিছুই ছাড়ি না, মানে কেন আসা? দ্যাটস ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখন মনে করো যে পার্সোনাল লেভেলে আমি হচ্ছে কি খুব ছোটবেলা থেকে আমার ডিস্টেন্ট মেমোরি হচ্ছে কি, আমি যখন 5-6 বছর বয়স, আমার হিমু সমগ্র পড়ে আছে। মানে আমি একেবারে লাস্ট মেমোরি যদি রিকল করি, আমার খাটের ফ্ল্যাশব্যাক করি, হিমু সমগ্র পড়ে আছে। আমি ভেরি ছোট, মানে খুব কম বয়স থেকে রিডার, ঠিক আছে। রিডার হওয়ার যেটা হয়, তুমি বাইরের কাজকর্ম কম করো, খালি পড়ালেখা করো, একটা নার্ড টাইপের একটা ভাইব দেয় যে পড়ালেখা বেশি করতেছে। এন্ড আমার জন্য পড়ালেখা একাডেমিক লাইনের চেয়ে বেশি ছিল আউটডোর বা বাইরের যেসব জিনিসপত্র আছে এগুলা। মেহরাবের সাথে আমি খুব কানেক্ট করতে পারি এই জন্য, যে এদিক থেকে যে সে ছোটবেলা থেকে ওইসব করে আসছে, আমি ওইসব কাজকর্ম করে আসছি। ব্রো কানেকশন, সোলমেট। বলা যাবে না, ইটস এ ব্রো কানেকশন। আরে ব্রাদারহুড, ভাতা। আরে ব্রাদারহুড হলো সামগ্রিক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, টপিক প্লিজ। হ্যাঁ, কেন ক্যারি অন। কেন এখন আমি মনে করো আমার যত ক্লোজ মানুষজন আছে না, তো এখন দেখা যায় বর্তমানে দাঁড়াই, আমি যখন বলেছি সাইকোলজি নিয়ে পড়তেছি, ফার্স্ট রিঅ্যাকশন আই গেট ইজ দিস ইজ দ্য পারফেক্ট সাবজেক্ট ফর ইউ। ঠিক আছে, যখন আমি নিজে চেয়েও বাইরের দ্বারা বেশি হই, কি বলে মোটিভেটেড না, ওরা আমাকে বেশি দেয়, কি করে অ্যাসুরেন্স দেয় যে দিস ইজ দ্য সাবজেক্ট ফর ইউ। আচ্ছা, আশ্বস্ত করে। হ্যাঁ, আশ্বস্ত করে। মানে ওরা যখন আশ্বস্ত করে, আমি ভাবি যে আচ্ছা ওরা আশ্বস্ত, তোমার ইয়ার পারদটা আরো দ্বিগুণ হয়ে যায়, আমার ইগো আরো বুস্ট হয়। আসলে এটা আমাদের মতো মানুষদের, মানে যারা আমাদের মতো মানুষ বলতে যারা স্পেসিফিক্যালি ওই সেক্টরটাতে বেশি ছোটবেলা থেকে ইন্টারেস্ট দেখিয়েছিল, ওদের মানে ওদেরকে মানুষ এটা বলে বেশি। যেমন আমাকে আমি ছোটবেলা থেকে ফিলোসফার মানে ওয়ার্ডটা অনেকবার শুনেছি, যে আমাকে কিরে ফিলোসফার স্কুলে আই ক্যান রিলেট। ক্লাস 9 বা 10 এরকম হয়েছে যে আমাকে দাঁড়া করেছে, তো বায়োলজি ক্লাসে
একটা প্রশ্ন এসে বলছে, আমাদের সুরাইয়া ম্যাডাম ছিল, যারা ব্যাংক কলোনিতে পড়তো তারা খুব চিনবে, খুবই আচ্ছা আমরা মনে হয় একটু সাইকোলজি থেকে একটু মনে সরে যাচ্ছি, মানে আড্ডাটা বেশি হয়ে যাচ্ছে, মানে একটু সাইকোলজি নিয়ে কথা বলি। আস্তে ওই যে ফিলোসফার একটু তাড়াতাড়ি শেষ করে না আপনারা, ফিলোসফির কথা যেটা বলতেছিল, যে বলতেছে এই দার্শনিক দ্বারা, মানে এই বিষয়গুলো খুব বেশি এফেক্ট করে, তাই না? এখন তারপর হচ্ছে সাইকোলজি কেন, এখন যদি একটা রিয়েলিস্টিক একটুখানি গরম অ্যান্সার দিতে চাই, তাহলে সেটা হচ্ছে গিয়ে বিকজ আই অ্যাক্ট লাইক এ সাইকোলজিস্ট, বা ওইরকম মানুষ যে আমি মানুষজনের কথাবার্তা শুনি, তাদের আই এম গুড লিসেনার ইন দ্যাট সেন্স। অথবা বলা যায় যে আমার আশেপাশে মোটামুটি এই জন্যই আমার পরিচয়টা একটু বেশি, ঠিক আছে? ওটা হচ্ছে পার্সোনাল একটা অ্যান্সার যে কেন সাইকোলজিতে আসা। অ্যান্ড সেকেন্ড অফ অল, আমার আইডল যারা ছিল না, বিশেষ করে এই ইয়ের সেন্সে, পড়ালেখার সেন্সে, বাইরের সেন্সে, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে সাইকোলজিস্ট। ফ্রান্স ফানো থেকে শুরু করে, পিটারসন থেকে শুরু করে, ইউং, হ্যাঁ, ইভেন ফ্রয়েড। আমি যখন নিচে দস্তয়েভস্কি পড়ি, আমি ওদেরকে একটা সাইকোলজিস্ট হিসেবে পড়ি, নট লাইক আদার ক্যারেক্টার হিসেবে, বিকজ ওরা মানুষের মস্তিষ্ক নিয়েই কাজ করছে, মানুষের সাবকনসিয়াস সেলফটা নিয়েই কাজ করছে, তাই না? তো আমি যখন ওদের লেখাগুলো পড়তেছি, তারপর আমি যখন থিওরিতে নজর দিতেছি, আমি একটা ব্রিজ ক্রিয়েট করতে পারতেছি। সো লিটারেচার, সাইকোলজি দুইটা যখন একসাথে কানেকশন হচ্ছে, ফিল্মের কথা বলো বা আমরা যখন সাইকো অ্যানালাইসিসের কথা বলি, তো এইগুলো যখন একসাথে কানেক্ট হয়, ইউ ফিল লাইক, কি বলা যায়, এক প্রকার খুবই ভালো লাগা কাজ করে, তাই না? মেন্টাল অর্গাজম বলা যায়। সো ওই জিনিসটা থেকে হচ্ছে সাইকোলজিস্ট লাইক ওকে ভেরি গুড। আমি একাডেমিক সাইকোলজি খুব কম পছন্দ করি, এটা একটা পার্ট। অনেকে ভালো যে ফ্যান্সি তো পড়তে মনে খুব সোজা, না, I don't agree. Talking about academic psychology, আমাদের সাইকোডক্স বা আচ্ছা আরো পিছনে ফিরে যায় যে এই আমাদের নন সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের মানুষদের একটা কমন কোয়েশ্চেন, যে সাইকোলজির স্টুডেন্টরা কি পড়ালেখা করে, কি পড়ে, আমাদের কারিকুলাম কি? তো আমি এই আনসারটা জানার জন্য সাজ্জাদের কাছে। আচ্ছা, একটা নন সাইকোলজির স্টুডেন্ট কি কারিকুলাম পড়বে? না, নন সাইকোলজি স্টুডেন্টের কাছে কমন, মানে নন সাইকোলজি স্টুডেন্টদের কমন কোয়েশ্চেন যে আমরা আসলে কি নিয়ে পড়ালেখা। আচ্ছা, আমরা আসলে কি নিয়ে পড়ালেখা করি? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। এখন আমাদের একাডেমিক তো 4টা বছর অবশ্যই সবার মতোই। প্রথম বছর আমরা যেটা পড়ছি জেনারেল সাইকোলজি, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি। হ্যাঁ, এই দুইটা। এখন এক্সপেরিমেন্ট থাকে। এখন আমি ইন্টারনাল সাইকোলজি নিয়ে পড়ে আসি। এখন ইন্টারনাল সাইকোলজি আর এই জেনারেল সাইকোলজি প্রায় সেম জিনিস, ঠিক আছে? সেই আচরণ, বিহেভিয়ার, শিক্ষণ, লার্নিং, হ্যাঁ, মানে মোটামুটি ব্রেইন ফাংশনে যেসব ছোটখাটো বিষয়গুলো আছে না, বা আচার আচরণ, আমাদের পার্সোনালিটির আমরা যেটা বলি যে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, আমাদের ইউং বলছে যেটা, বা আমরা আরেকটা টার্ম ক্রিয়েট করে নিয়েছি অ্যাম্বিভার্ট, যেটা ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট না, হ্যাঁ, দুটা মিশ্রণ, এই জিনিসগুলো ক্রিয়েট করে নিয়েছি। তো মোটামুটি হচ্ছে আমাদের একাডেমিক পড়ালেখা চলে এগুলোই। একাডেমিক পড়ালেখা এজন্য ফ্যান্সি না, একাডেমিক পড়ালেখা একটুখানি বোরিং, যে খুবই টেক্সটের পড়ালেখা, কন্টেক্সট খুবই থিওরিটিক্যাল, একটু ডেন্স পড়ালেখা। ডু ইউ নো ওয়াই থেকে আমরা অনেক কিছু জানতে পারি, যেটা একাডেমিক আমরা জানতে পারি। এই জন্য মানে একাডেমিক পড়ালেখার চেয়ে আমার মনে হয় যে আমরা এখানে যা যা জানছি, একাডেমিতে আরেকটা টার্ম থাকে আমরা পূর্বে জেনে এসেছি, বা এইটা দিয়ে মানে অর্ধেক টার্ম পুরো শেষ করে দেন। আমরা পূর্বে জেনে এসেছি, আমরা পূর্বের শ্রেণীতে জেনে এসেছি, বা আমরা পূর্বের পার্টে জেনে এসেছি, এটাও মানে অনেকটা বোরিং। একটা ভূমিষ্ঠ শিশুকে আমি যদি বলি যে তুমি আগের জন্মে জেনে এসেছো, এই জন্য তোমার কিছুই শিখতে হবে না, কোনো লার্নিং এর দরকার নেই, তো ওই বিষয়টা হচ্ছে ট্রিগার করে। হ্যাঁ, পাইল সাইকটক্স কেন শুরু হইলো, মানে আমাদের এই ব্রিজটা ক্লোজ করার জন্যই তো, তাই না? যে আমরা পপ সাইকোলজি, একাডেমিক সাইকোলজি আর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা দরকার মানুষের বোঝার জন্য, ডে টু ডে লাইফ লিড করে, ওইটার জন্যই তো আমাদের এটা করে। একটু আগে আমরা বলেছিলাম যে আমরা কি পড়ালেখা করি, তারপর হচ্ছে আর মানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতে আমরা যে আমাদের সাইকোলজি রিলেটেড যে কন্টেন্ট গুলা দেখি, এই দুইটার মধ্যে একটা সাটল ডিফারেন্স আছে। আমাদের পড়ালেখাটা হচ্ছে মোর অফ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ, হ্যাঁ। তো আর যেটা আমরা ইন্টারনেটে দেখতেছি ওটা হচ্ছে সুডো সায়েন্স, অ্যাকচুয়ালি সায়েন্স না, ইটস জাস্ট সামওয়ান সেড এটা এভাবে হয়। তো ওখানে কেমনে হয় বা এটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন কি ওটা প্রোভাইড করা হয় না। তো এখন কেউ যদি একটা বলে দেয়, আনসার বলে দেয়, তাহলে ওটা হচ্ছে তার ব্যক্তিগত আনসার। আসলে মানে সাইন্টিফিক আনসারটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল হতে হয়। হ্যাঁ, তো এখন এই যে ইউনিভার্সাল অ্যাপ্রোচ, এটা হচ্ছে আমরা একাডেমিক্যালি পড়ালেখা করি।
তো হোয়াই সাইকোলজি অ্যাকচুয়ালি এই কোয়েশ্চনে আসতে গেলে আমাদের যে আপনাদের যে জানার মধ্যে সাইকোলজি নিয়ে জানার মধ্যে যে গ্যাপটা, মানে আপনারা যেহেতু একটা নন সাইন্টিফিক অ্যাপ্রোচ থেকে জানতেছেন, তো এই আসলে এটা মানে নলেজটা হয়তো ইনকমপ্লিট হতে পারে। এখন আমাদের সাইকোলজি স্টুডেন্টদের একটা মোরাল অব্লিগেশন হচ্ছে যে আপনাদেরকে একদম সহজ ভাষায় আমরা কি পড়ালেখা করি, কি সাইন্টিফিক পড়ালেখা করি, এটা আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেয়া। এই মোরাল অব্লিগেশন থেকে, তো এই মোরাল অব্লিগেশন থেকে আমরা একাডেমিক সাইকোলজি এবং জানার সুবিধার্থে পপ সাইকোলজি এই দুইটার কম্বিনেশন ফিউশন ঘটিয়ে আমাদের নতুন একটা বিক্রিয়া সাইকটক্স। আমরা সাইন্টিফিক অ্যাপ্রোচেও থাকবো, আমরা পপ সাইকোলজিতেও থাকবো, এন্ড এই দুইটার সংমিশ্রণ চলতে থাকবে, এটাই আমরা সাইকটক্স। ওই যে এখান থেকে যে কথাটা উঠছে যে সাইকোলজি অ্যাজ এ সায়েন্স, কারণ এটা নিয়ে কিন্তু খুব বেশি কথাবার্তা হয়। ফার্স্ট অফ অল ডিগ্রির নাম হচ্ছে বিএসসি। হ্যাঁ, বিএসসি। সাইকোলজি কি বিজ্ঞান? হ্যাঁ, বিজ্ঞান নাকি কলা? বিজ্ঞান নাকি কলা? এর চেয়ে ডাম কোয়েশ্চেন আমি খুব কম দেখি। ঠিক আছে, এখন দেখেন সায়েন্স হইতে হলে অবশ্যই আমাদের বেশ কিছু লিস্ট আছে, লিস্ট টিক মার্ক দিতে হয়। ঠিক আছে, এখন আমি আমরা সময় লিখলাম, প্রমাণ করলাম দিস ইজ সায়েন্স, মনোবিজ্ঞান, বৈজ্ঞানিক বৈশিষ্ট্য লিখতে হয়। হ্যাঁ, এটাই সায়েন্স। এই সায়েন্সের জন্য মনোবিজ্ঞান সায়েন্স। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে আমি যখন আর্টের কথা বলবো বা ফিলোসফির কথা বলবো, এখানে আমার একেবারে খোলামেলা, ইটস লাইক স্পিরিচুয়াল একটা সেন্স ওইটা। কিন্তু সায়েন্স তো হচ্ছে আমার খুব কনক্রিট, তাই না? এখন যে আমাদের ফলসিফিকেশনের কথাবার্তা আসে, আমাদের প্রোগ্রামের সময় আমরা এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, আই গেস তোদের মনে আছে যে সাইকোলজি এজ এ সায়েন্স। তো এইটার জন্য আমরা আলাদা করে একটা বিস্তারিত ভিডিও নেব, বাট আবার তো এটা বলা যায় যে নামের মধ্যেই কাজ লুকিয়ে থাকে। সো বিএসসি মিন্স ব্যাচেলর অফ সায়েন্স। আসলে এটা আগে বিএসএস ছিল, বিএ ছিল, ব্যাচেলর অফ আর্টস ছিল, পরবর্তীতে এটা বিএসসি হইছে। যে উইথ পশ না অ্যাকচুয়ালি উইদিন টাইম এটা লাগে, এখানে ফিল্ডটা চেঞ্জ হয়ে গেছে। যখন নিউরোসায়েন্স নিয়ে করলাম ওই সময় বায়োলজিক্যাল একটা 90s 80s এর সময় যখন হচ্ছে সাইকোলজি নিয়ে পড়ালেখা হতো, তখনও আসলে পড়ালেখাগুলো হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট পড়ালেখা ছিল, আর মেটাফিজিক্স রিলেটেড বেশ জিনিস ছিল ওখানে। হ্যাঁ, আমি এখানে একটুখানি পিন পয়েন্ট করে রাখি, যেমন মনে করো যে ফ্রয়েড যেটা বলতেছে যে মনে করো সাবকনশিয়াস বা এগুলোর কোনো আমি অ্যাবস্ট্রাক্ট কোনো আমি তোমাকে দিতে পারতাছি না, মানে মূর্ত কোনো আমি তোমাকে মানে অ্যাবস্ট্রাক্ট জিনিসে আমরা অ্যাবস্ট্রাক্ট জিনিস যে আমি মস্তিষ্কের চোখের মতো করে আমি তো দেখে মূর্তিমান করতে পারতেছি না। কনশাসনেসকে কেমনে ব্যাখ্যা করব? হ্যাঁ, এটাই যে আমি ওইটার হাত পায়ের মতো তো ওইটা কোনো একটা বাটন না যে চিপ একটা অর্গান না যে এটা দেখে বা এখন ব্যাখ্যা ঠিক আছে, এমন একটা জিনিস যেটা অবজার্ভ করা যায় না, বা আবার মানে ফেলেও দেয়া যাচ্ছে আমার কনশাসনেস বলে কিছু নেই, কিন্তু সবকিছু আসলে ওটার মধ্যেই নিহিত। হ্যাঁ, ওটা থেকে সবকিছুর উৎপত্তি হয়। বা তো এখান থেকে এই আইসবার্গ এখন যে সায়েন্টিস্ট মানে যারা হচ্ছে ওই ফিল্ডে পড়ালেখা করতেন বা রিসার্চ করতেন, তো ওনারা আস্তে আস্তে এই জিনিসটাকে সলভ করার জন্য মানে বায়োলজির দিকে আস্তে আস্তে মানে চলে যাচ্ছিলেন, যে বিহেভিয়ার জিনিসটা তো বায়োলজি। তো ডেকার্টের সময় থেকে মেইনলি জিনিসটা শুরু আসলে, তখন হচ্ছে মানে বিভিন্ন ফিজিক্যাল ড্যামেজ থেকে, সরি ফিজিক্যাল না, মোর লাইকলি ব্রেন ড্যামেজ থেকে মানে ওয়ার্ক লাইফ কেমনে এফেক্ট হচ্ছে ওইসব অ্যানালাইজ করতে গিয়ে আস্তে আস্তে হচ্ছে মানে এই ফিল্ডটা বায়োলজির দিকে এসে যাওয়া শুরু করে। তো ওখান থেকে বায়োলজির দিকে যেটা এসে যাচ্ছে, একসময় আমাদের মেডিকেল সায়েন্স অনেক ইমপ্রুভ হইলো। তো এমআরআই, সিটি এগুলা দিয়ে হচ্ছে যে আপনি ব্রেইন স্ক্যান করতেছেন, তখন ব্রেইনের অ্যাক্টিভিটিস গুলা, কেমিক্যাল অ্যাক্টিভিটিস গুলা পিন পয়েন্ট করা যায়, ট্র্যাকিং করা যায়। তো যখন এরকম প্রিসাইজ ভাবে ট্র্যাকিং করা যাচ্ছে, আপনার ওই ট্র্যাকিং থেকে আপনার ইমোশনস গুলাকেও ডিফাইন করা যায়। হ্যাঁ, আর আমি অ্যাকশন গুলা দেখতে পাচ্ছি যে আমার নিউরন আচরণের মাধ্যমে। যেমন যে খুব ফেমাস কিছু ভিডিও আছে যে যারা মেডিটেশন করে তাদের ব্রেইন সেল গুলো কিভাবে কাজ করে বা তাদের ব্রেইনের কার্যক্রম দেখা যায় যে একটা সাধারণ মানুষ হচ্ছে আরো বেশি কাম কুল। ওইটা কেন? আমি ধরলাম 3 থেকে 400 বছর আগে মেডিটেশনকে আমি অরা বা সামথিং লাইক দ্যাট দিয়ে আমি ওটা ব্যাখ্যা করছি, কিন্তু এখন আমি এটা আমার স্পিরিচুয়াল সেরোটোনিন, ডোপামিন কোথায় কিভাবে কাজ করতেছে আমি এটা বলতে পারতেছি, কত মাত্রায় নিঃসরণ হচ্ছে। অ্যাকচুয়ালি প্রোগ্রেসের সাথে সাথে সবকিছু আমার যা মনে হয়, এখন মনে করো যে চ্যাটজিপিটি একটা আর্ট বানাইলো, এটাকে আমি কি আর্ট বলবো নাকি সায়েন্স বলবো? That's the thing, তাই না? That's the question. চ্যাটজিপিটির আর্টকে আমি কি বলবো? এখন কলা না
বিজ্ঞান বলা যায়। পড়ালেখাটা যেদিকে হচ্ছে মানে যেটা ডমিনেন্স বেশি ওই স্টাডিটার মধ্যে, যে ফিল্ডটা ডমিনেন্স বেশি, তাহলে ওটা ওই ফিল্ডটাকে হচ্ছে ওই মানে সেক্টরটাকে ডিফাইন করতেছে আসলে। যেমন ধরুন ওই সময় যদি মানে স্পিরিচুয়াল পড়ালেখা বেশি হতো, মেটাফিজিক্স রিলেটেড, তখন ওইসব আর্টের ব্যাপার আসলে। তো এখন যেহেতু মেডিকেল সায়েন্স বেশি, নিউরো সায়েন্স বেশি, তাহলে আমি এটাকে কেন সায়েন্স বলবো? ইটস লাইক রেজিম, মানে যে কন্ট্রোল করতেছে পাওয়ার, তারই তো নাম গুণগান হবে, দিন শেষে তো সব ওর কাছে ফেরত যাচ্ছে। এখন মনে করো আমরা সব টেকনোলজি বাদ দিয়ে আবার আদিম যুগে চলে গেলাম। হ্যাঁ, আমরা মানে কিছু বিমূর্ত গুণের দিকে বা বিমূর্ত এর দিকে যদি যাই, তাহলে আমার প্রশ্ন হলো মানে পজিটিভ সাইকোলজিকে আপনারা কিভাবে দেখেন? পজিটিভ সাইকোলজির ইফেক্টটা আমরা আমাদের দিক থেকে শুরু করে এজ এ স্টুডেন্ট হিসেবে আমরা কিভাবে আমাদের সাইকোলজিতে জানার আগে সাইকোলজি নিয়ে আমাদের যে মানে এখনের ধারণাটা, পজিটিভ সাইকোলজি আসলে বলা কি নিউ থিং আমাদের জন্য। আচ্ছা, মানে আমি এখন ওই পুরান সাইকোলজি আর পজিটিভ সাইকোলজি, আমি দুটো ব্রাঞ্চকে যদি আমি পুরাতন সাইকোলজি আসলে একটু ডিফাইন করতে হবে পজিটিভ সাইকোলজি নিয়ে কথা বলতে গেলে। পুরান সাইকোলজি বা পুরান সাইকোলজি এক্স্যাক্টলি আমরা সাইকোলজি নিয়ে যেটা আছে মানে সাইকোলজি যেটা মানে একটা ক্লিশে হয়ে গেছে, যে জিনিসটা এটা হচ্ছে সাইকোলজি ডিজিজ নিয়ে কাজ করে, মেন্টাল প্রবলেমস নিয়ে, বা ইটস অলওয়েজ অ্যাবাউট সাম প্রবলেমস বা abnormal issues, মানে অ্যাঙ্গার থেকে শুরু করে ভালো লাগতে এমন জিনিসটা এমন হয়ে গেছে যে কেউ আর কথা বলতে চায় না জিনিসটা নিয়ে, মানে একটা সমস্যা দিছে না, লেটস নট টক অ্যাবাউট দ্যাট। এখানে কথা বলতে একটু কেমন জানি জড়তা বোধ করে দাঁড়ায়, জড়তা বোধ করে। সাইকোলজি জাস্ট ওটা একটা সাইড, মানে ওটা হচ্ছে একটা মোর লাইক ক্লিনিক্যাল সাইড। তো ক্লিনিক্যাল তো ধরলাম ওটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, আপনার যদি অ্যাকচুয়াল লাইফ মানে যেটাকে আপনি নর্মাল ডিফাইন করেন, ওটাকে যদি আপনি জিরোর কাছাকাছি রাখেন, মানে আপনি ঠিক ভালো তেমন একটা ভালো লাগতেছে না, তেমন একটা খারাপ লাগতেছে না, তো আপনার যখন খারাপ লাগবে তখন আপনি -1, -2, তাহলে আপনি এখন আপনার ধরেন ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, আপনার মানে ইমপ্রুভমেন্ট জিনিসটা, এটা আপনি কিভাবে শুরু করবেন বা কিভাবে ডিফাইন করবেন জিনিসটাকে? তো ধরেন আপনি সাইকোলজি নিয়ে আমরা যেটা বলি বেটার লাইফস্টাইল, বেটার অ্যাপ্রোচিং টু বেটার লাইফ। তো এখন সাইকোলজি যেহেতু আপনার বিহেভিয়ার, আপনার ব্রেন নিয়ে পড়ালেখা করে, বা সাইকোলজি পড়ালেখাটাই আসলে এটা ডেভেলপমেন্টাল বা এবং ইস্যুস নিয়ে, তো আপনি যদি ইস্যুসটা ফাইন্ড আউট করতে পারেন তাহলে হচ্ছে ডেভেলপমেন্টটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এখন আপনি এই টেকনিক্স গুলাকে যখন মানে রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে আপনি জিরো থেকে উপর দিকে যাওয়া শুরু 1 2 3 4 and that's পজিটিভ সাইকোলজি। হ্যাঁ, ট্রু, গুড, দ্যাটস এ গুড এক্সপ্লেনেশন। যে আমি দেখতেছি যে আমি নেগেটিভ এর দিকে যাচ্ছি আর ওখানে একটা পজিটিভ সাইডও আছে, এটা হচ্ছে কি পজিটিভ সাইকোলজি ইন এ সেন্স, তাই না? যে এই যে মনে করো যে বেশ কিছু বিষয় আছে, যে ডিপ্রেশন থেকে শুরু করে ট্রমা, সুইসাইড, এইসব ইস্যুস এগুলো একটা স্টিগমার মতো কাজ করে। এখন স্টিগমার কথাটা কিন্তু খুব বেশি, যে পায়েল সে শুনছে হয়তো যে ওই মানে সাইকোলজি পড়তেছো, বাট এটার ইটা কোথায়, যে তুমি কি মেন্টাল হেলথের ডক্টর হবা বা এই রিলেটেড কাজ করবা, মানে এটা ফিল্ডটা কি? বা মনে করো যে আমরা তো শুনতেছি, তাই না, যে এরকম হয়, মানে সচরাচর শুনতে হয় এটার ফিল্ড এত বেশি ডেভেলপড না, স্পেশালি বাংলাদেশ। হ্যাঁ, স্পেশালি বাংলাদেশে, বিশেষ করে আমাদের এখানে আমরা এখনো একটা আবার এটার বিপরীতে আরেকটা সাইড আছে, যারা অনেকে বলে যে এটার ফিল্ড আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে, মানে বাংলাদেশে গ্রো আপ হচ্ছে, মানে আমরা ধরতে পারি যে দুই দিকেই একটা, এটাকে পজিটিভ সাইকোলজির মতো প্লাস মাইনাস করা যায়। মাইনাসের দিকে হলো এটা ফিল্ড কোথায়, মানে এরকম এক্সপ্রেশন। আরেকটা হলো এটা ফিল্ড আস্তে আস্তে বিল্ড আপ করতেছে, তোমরাই করবা, তোমরাই শুরু করবা। এই একটা জিনিস যে অথরিটি যে বিষয়টা কাজ করে, এটা কেউ নিতে চাচ্ছে না, এটার সেরকম ডেভেলপ বা অঞ্চল থেকে শুরু করে বা এটাতে সেরকম কোনো কাজই হচ্ছে না এটা নিয়ে, সাইকোলজি বা মানসিক স্বাস্থ্য এটা নিয়ে। হ্যাঁ, আমরা স্টিগমা গুলোর কারণে আসলে এত বিকাশ, গ্রোথ দেখতে পারতাছি না। মানে প্রোগ্রেসের জন্য সবসময় একটা লাগে, তোর গ্রোথের জন্য একটা ব্যারিয়ার পুশ লাগে, ওই পুশটা আমরা পাচ্ছি না, আমার ব্যারিয়ারটা তো ব্রেক করা লাগবে। বাট আমি তো ওই জিনিসটা যদি না দেখি, মনে করো আমরা এখানে সাইকোলজি করতেছি না, ঠিক আছে, না বলে কি যায় আসতো, কিছু যায় কিন্তু না, কিছু না, কিছু যায় আসতো, খুব বেশি কিছু যায় আসতো না। বাট স্টিল এটার ফলে যেটা হয়েছে যে আমাদের পিয়ার যারা আছে, তারা অ্যাটলিস্ট যদি কোনো কিছু নিয়ে সমস্যা হয় বা
কোনো কিছু জানার আগ্রহ থাকে এইসব বিষয়ে, দে ক্যান কাম টু আস, অথবা আমরা ওইটা নিজেদের থেকে প্রোভাইড করার ট্রাই করি। যেমন এই যে পায়েল রিসেন্টলি ডিপ্রেশনের যে স্টেট গুলো সেগুলো নিয়ে লিখছিল, ঠিক আছে। এখন ডিপ্রেশন নিয়ে কথাবার্তা খুব কমই হয়, মানে ইটস লাইক এ ট্যাবু ওয়ার্ড। মানে আমরা বলি যে আমরা ডিপ্রেসড, বাট হোয়াট টু ডু নেক্সট, মানে আমি কোনো টুলস ওকে দিতে পারতেছি না, বা প্র্যাকটিক্যাল টুলস সোশ্যাল মিডিয়াতে তো পাইতেছে না, তাই না? ওই জায়গাটাতে আসলে আমাদের কাজ করার খুব জায়গা আছে, তাই না? স্টিগমা গুলো ব্রেক করা। তো স্পেসিফিক ভাবে হোয়াই সোশ্যাল মিডিয়া, মানে কেন এরিয়া অফ ওয়ার্কিং বা ওয়ার্কিং ফিল্ড হিসেবে সোশ্যাল মিডিয়াকে কেন বেছে নেয়? ওই যে রেজিম যার কন্ট্রোলে থাকে সবকিছু তার আন্ডারেই তো কাজ করতে হয়। সোশ্যাল মিডিয়ার বাইরেও কিন্তু একটা বড় ওয়ার্ল্ড আছে, বাট আমরা কেন সোশ্যাল মিডিয়ার প্রতি বিশেষ নজর দিই? কেন, সেটাই প্রশ্ন ছিল। হ্যাঁ, কারণ ওইখানে আইটা বেশি, তাই না? যে মানুষ তো ওইখানে বেশি। আমার কাজ তো মানুষের কাছে পৌঁছানো, ওকে? আমার কাজ যদি এমন হইতো আমি আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতেছি, যে আমরা একটা সিক্রেট সোসাইটির মতো কাজ করতেছি, তাহলে আমরা তো আসলে সবকিছু বাদ, মানে সিক্রেট আন্ডারগ্রাউন্ড যে আমাদের কাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি আসলে, বা কাদেরকে নিয়ে আমরা কাজ করি, বা আমাদের কাজ কাদেরকে, আমাদের সমবয়সী এটাই না, বা আমাদের নিচে যারা আছে। আমি তো ওল্ড জেনারেশন, বা আমরা যাদেরকে একটুখানি ধরি, তাদের সাথে আমি যদি এসব নিয়ে কথা বলতে চাই, ধরি ওল্ড বলা যায়, ওকে প্রবীণ, টু বি স্পেসিফিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে। প্রবীণ মানুষদের কাছে আমি যদি যাই, তারা প্রথমে বলে তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা মানে একটা পার্ট গেল। হ্যাঁ, তারপর হচ্ছে কি যেটা সেটা মধ্যবয়স্ক, মানে মধ্যবয়সে আর জেনারেলাইজেশন যে এই টার্মটা আছে ওটার মধ্যে বেশি জেড বা আলফা জেনারেশন, আলফা এখন যেটা আসছে নতুন, মানে আমাদের পরে আমরা এটাতে দেখে আসছি। আচ্ছা, এটা তোমরা মিলেনিয়ালস, তাই না? মিলেনিয়ালসরাও এরকম, এর আগে বুমাররাও এরকম। তোমার আগে আমি আসছি দুনিয়ায়, আমি বেশি বুঝবো, আমার থেকে তুমি খুব বুঝবা, মানে অনেকটাই এরকম হয়। স্টিগমা যেমন এটা কিছু না, তোমার এমন লাগতেছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিভাবে বলো? কিভাবে মানে ওই এক্সিস্টেন্স ঠিক যদি হয়ে যায়, ওই এক্সিস্টেন্স আমি যে সাফার করলাম ওইটার কোথায়, অ্যানসার কোথায়? যে আমি তো সাফার করতেছি, সাফার করার পরে যদি বলে যে হ্যাঁ ঠিক তো হয়ে গেছো বাবা, এনাও ফল খাও, ফলের উপরে ওষুধ নাই, এখন ওই জিনিসটা থেকে আসতেছে আর কি। বাট ওই যে যেখানে ছিলাম আমরা, মনে করো যে ডিপ্রেশন, সুইসাইড জিনিসটা, ওকে, এটা তো খুব বেশি মনে করো যে ওর থেকে ডিপ্রেশন নিয়ে কিছু। হ্যাঁ, আমি এটাতে পিন পয়েন্ট করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে মনে করো যে চুল কাটে তার চুল আবার কে কাটে, এরকম একটা প্রশ্ন আসা, যে নাপিতের চুল কে কাটে। তো সাইকোলজিস্ট বা সাইকোলজি মানে মানে সাইকোলজিক্যাল স্টেট কারা দেখে, মানে আমাদের স্টেট কারা দেখে, এটা এই প্রশ্নটা। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছি যে ওকে, সো হোয়াট উই ডু টু স্টে হ্যাপি? রিড ইওর নোটস ব্রো। হ্যাঁ, রিড ইওর নোটস। আমি সাইকোস খোলার আগে আমার ফ্রেন্ড আছে একটা উদয়, তো আমাকে বলতেছে সাজা তুমি তো দিনে না ও আমাকে বলছিল এটা জানাচ্ছি, তো বলতেছে সাজা তুমি তো দিনের বেলা ভিডিও বানাবা, রাত্রে বেলা আবার ওগুলো নিজে দেখে নিজেকে সান্ত্বনা দিবা, যে ওকে দিস ইজ হাউ ট্রিটমেন্ট ওয়ার্কস। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াট উই ডু টু স্টে হ্যাপি, অথবা বলা যায় যে এনার্জেটিক, বা হ্যাঁ টাফ টাইমস তো সবারই আসে, মানে লাইফ ব্রেকস এগুলো, ওইটা নিয়ে তো কোনো নেই। মানে লাইফের যদি ফান্ডামেন্টাল ফিলোসফিক্যাল কোয়েশ্চেন ধরি, তখন বলে যে লাইফ হচ্ছে কি সাফারিং, ওকে? এখন এটা প্রায় সব রিলিজিয়ান এইসব কিছু থেকে, ফিলোসফিক্যাল পার্ট থেকে আমরা এটা পেয়েছি, সাফারিং একটা বিগ পার্ট। বাট হোয়াট উই ডু টু স্টে হ্যাপি, বা মনে করো যে কন্টেন্ট থাকার জন্য? আমরা সাইকোলজিস্ট না, স্টিল হ্যাঁ আমরা সাইকোলজিস্ট না, বাট এটা তো পার্সোনাল লেভেল, যেটা মানে পার্সোনালি যেটা মনে করি হচ্ছে, যেহেতু আমরা পড়ালেখা করে আসতেছি, হ্যাঁ, আবার পজিটিভ সাইকোলজি এন্ড অল, তো কনসিয়াস থাকাটা অনেক বিগ থিং, মানে ইন দ্য মোমেন্ট। হ্যাঁ, আচ্ছা আমি এখন এখানে আছি, এই জায়গাতে আমি অবস্থান করছি, আমার থটস আমার কন্ট্রোলের বাইরে যেতে না চলে। আমরা তো মেথডস গুলো জানি, তাই না, পড়তে বলতে বা প্র্যাকটিস করতে করতে। সো মানে পার্সোনালি আমার মনে হয় যে যদি মেথডস গুলো জানি, তাহলে একটুখানি কমিয়ে আনা যায় জিনিসগুলো, পুরাটা না। সাফার তো করবো, সাফার জিন্দগি না আমি লেগে দেবো, সাফার করবে, কিন্তু ওই যে মিনিমাইজ করাটা, একটু মিনিমাইজ করতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমরা সাইকোলজিস্ট তো না, এটা জানি না স্টিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাইলে
অ্যাক্টিভিটিস মনে করো যে গান শোনা থেকে শুরু করে এগুলো কি আসলে হেল্প করে তেমন আমাদেরকে? আমি তো যদি ডিপ্রেস থাকে আবার ডিপ্রেশন বেশি শুনি। আমি একটু রিলেট করতে চাই আমার ডিপ্রেশনের সাথে, রিলেট করি। দ্যাটস আ গুড থিং যে মানে অ্যাবিসের দিকে তাকানো, যে ওকে ভয়েডের দিকে আরো বেশি কোনি। আমি জানি যে আমি এটা শুনতেছি, বাট আমি কিন্তু কনসিয়াসলি এটা এখন অ্যাভয়েড করি। মনে করো যে আমার এখন মনে করো যে এরকম হইতেছে যে ভালো লাগতেছে না, বাট আমি কাজটা জানি যে এই গানটা শুনলে আমার এখন আরো বেশি হ্যাঁ, কারণ মনে করো খারাপ হয়ে যাবে, তাই না? কারণ প্রত্যেকটা জিনিসের সাথে আমরা একটা স্পেসিফিক ফিলিংস অ্যাটাচ করে রাখি। ওকে, আমি যখন ওইটার দিকে আবার ফেরত যাচ্ছি, কি হচ্ছে আমার ওই আগের ইমোশনস গুলো আবার কি ব্যাক করতেছে। তো ওই জিনিসটার জন্য অ্যাভয়েড করা আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, নাজমুন কি বলতেছিলি? না, আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, হলো মানে তোমরা দুজন বলছো ঠিক আছে, এটার সাথে হলো মানে আমাদের যে বেসিক সাইকোলজিক্যাল নিডস আছে এটা যে এক্সিস্ট করে, মানে এটাও আমাদের, এটা সম্পর্কে আমাদের আসলে আরেকটু সচেতন থাকা দরকার এবং এটা নিয়ে একটু কাজ করা দরকার, বা এটা নিয়ে একটু খোলামেলা আলোচনা, সেটা আশেপাশের মানুষ হোক বা যার সাথে সে আলোচনা করে, বা এমনি কাউন্সিলিং বলতে মানে যখন কেউ মানে সাইকোলজিক্যাল সমস্যায় পড়ে তারা যখন কাউন্সিলিং করতে যায়, হ্যাঁ একটা কথা আছে, ঠিক আছে ওকে পাবনায় পাঠাই দেয়, মানে এই কথাটা খুবই আসে। তো এটা না করে আমরা আসলে আমাদের সাইকোলজিক্যাল নিডস গুলা, আমাদের যে মানে যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রশান্তি দিবে, বা আমাদের পছন্দের কাজও হইতে পারে, এটা ট্রাভেলিংও হইতে পারে, গান শোনাও হইতে পারে, গার্ডেনিং হইতে পারে, বা যার ক্ষেত্রে সে যেটা প্রেফার করে বা তার দিক থেকে সে যেটা চাচ্ছে সেটা যাতে সেলফ কেয়ার, সেলফ ওয়ার্ক, এই জিনিসটা হ্যাঁ এটা করা, মানে সে যেন এটা কোনো জড়তা নিয়ে যাতে না করে, মানে কোনো জড়তা না রেখে সে যেন তার মতো করে খোলাখুলি ভাবে ব্যাপারটা বা জিনিসটা সে করে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, কেন মানে কেন করতেছি কাজগুলো করলে কি লাভ হবে? আচ্ছা, মানে ওই যে হ্যাপিনেস স্টেটটাকে বা ওই সাফারিংটা কি করার জন্য? মানে তোমার প্রশ্নটা আবার করো, কেন ভালো থাকার কাজ কেন গার্ডেনিং কেন? ওকে, আচ্ছা গার্ডেনিং কেন করবো? এই যে আমার যে আমি বললাম না, আমি গার্ডেনিং বা গান শোনা এটা উদাহরণ হিসেবে দিলাম, মানে ওর দিক থেকে ও যেটা ভালো মনে করে, যেটা ওর মানসিক বা মেন্টাল স্টেটকে ভালো রাখবে, ও সেই কাজটাই প্রেফার করলাম। গার্ডেনিং, গান শোনা, ট্রাভেলিং এগুলো উদাহরণ হিসেবে বললাম। হ্যাঁ, ইন পার্সন বললাম। এখন ইন পার্সন ও যেটাতে ইন্টারেস্ট ফিল করে বা যেটা ওকে মানসিক প্রশান্তি দেয়, ও যাতে সেই কাজটা করে, এবং এটার পাশাপাশি ও যাতে কোনো জড়তা নিয়ে কাজটা যাতে না করে, যে ও এই কাজটা করতে গেলে ওকে কেউ পাগল বলবে বা এরকম, মানে এইরকম প্রশ্ন যাতে অ্যাভয়েড করে। আমার পার্সোনাল ফাইন্ডিংস থেকে যে আমরা যখন মানে আমি যে জিনিসগুলো জানলাম, যে কাউকে যখন একটা কাজ করতে রেকমেন্ড করি, বললাম যে গার্ডেনিং করে, আচ্ছা আমি গার্ডেনিং এখন যাকে করতে বললাম ও হয়তো প্রথম এটা কনভিন্স নাও হতে পারে। আচ্ছা, তো আসলে গার্ডেনিংটা কেন কোয়েশ্চনে হচ্ছে মানে যে ওই সময়ও যাতে ওই যে ডিপ্রেশনাল বা যে মন খারাপ স্টেট ওটা থেকে ও যাতে একটু সরে থাকে। এখানে টু স্কুল অফ থট আছে, একটা হচ্ছে কি সরে যাও, এটাকে ফেস না করা, তো এখন আরেকটা হচ্ছে আমার ভিতরে ফেস করা। আমার যেটা পয়েন্ট ছিল যে পিস জিনিসটা, মানে আমার এটা জাস্ট আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমি এটাকে পুরোপুরি ঢালাও ভাবে যে একেবারে জেনারেলাইজ করতেছি, প্রুভেন মেথড বলবো না, যে ইটস মোর লাইক ফেসিং ইউরসেলফ। আচ্ছা, যে আপনি যখন গান শুনতেছেন বা গার্ডেনিং করতেছেন, যে এখন দুইটা পসিবিলিটিস থাকতে পারে, একটা হচ্ছে ইউ আর রানিং ফ্রম দ্য প্রবলেম, অথবা আপনি যখন কাজগুলো করতেছেন তখন হচ্ছে আপনি থেমে গেছেন। যখন আপনি থেমে থাকবেন, আপনার মাঙ্কি লাইক ব্রেইন যখন থেমে যাবে, মানে সকল অ্যাক্টিভিটিস যখন ডিএক্টিভেট হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনার আনকনসিয়াস সেলফ আপনার যে আন্ডারলাইং প্রবলেমটা আপনি দেন ওটাকে ফেস করবেন। পিস জিনিসটা বাইরে থেকে আসে না, ভিতর থেকে আসে। নিজের সাথে যখন আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবেন, আপনি আপনার প্রবলেমটাকে ফেস করবেন, আপনার ওয়ার্স্ট ফিয়ার, ওয়ার্স্ট এনিমিকে যখন আপনি আয়নার মধ্যে দেখবেন এবং ওটার সাথে হ্যান্ডশেক করবেন, দেন ওই দিন আপনি পিস অ্যাচিভ করবেন। দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। যে আমি ইউং এর একটা কনসেপ্ট আছে যে শ্যাডো, ঠিক আছে, মানুষের শ্যাডো কি, আমাদের ফ্রয়েড যেটা বলছিল সেটা হচ্ছে আমার একটা ইগো পার্ট আছে, ইট আছে না, যে ইগো সুপার ইগো, ইটটা হচ্ছে মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট, প্রবৃত্তি। আমি যেখানে অর্ধেক কথা রেখে চলে গেছি, আচ্ছা মানে গার্ডেনিং, গান শোনা, এই জিনিসগুলো হচ্ছে
মিডিয়াম, মানে আপনি যখন how I নিজেকে কিভাবে ফেস করতে চাচ্ছেন, আপনি যখন একটা সার্জারিতে যাবেন, সার্জারিতে গেলে আপনাকে সিডেটিভ দেওয়া হয় যাতে আপনি ব্যথাটা ফিল না করেন, অ্যানেস্থেসিয়া। তো মানে যে অ্যাভয়েড করা, এটাকে তুমি অনেকটা অ্যানেস্থেসিয়ার সাথে রিলেট করতেছো। পিকিউর অ্যানেস্থেসিয়া, পিকিউর অ্যানেস্থেসিয়া, ইট কুড বি গার্ডেন, কুড বি মিউজিক, যেভাবে বেছে নেন। হ্যাঁ, যে অ্যানেস্থেসিয়া। এখন এই ক্ষেত্রে অনেকের তো যে নিজেকে ফেস করবে এই এবিলিটিটা তখন কিন্তু অনেকের থাকে না, করতেই পারে না, মনে করেন। হ্যাঁ, অনেকের সেটা মানে মাথায় বা তারা যে চিন্তার জগতে আনবে, এটা কিন্তু অনেকের ওই এবিলিটিটা থাকে না, কারণ ছোটবেলা থেকে সবার মাইন্ডসেট একই হয় না, অনেকের দুর্বল হয়। তো সেক্ষেত্রে একটু অ্যাভয়েড করা, একটু মানে ওটা থেকে একটু ডিস্ট্রাক্ট থাকা, এটাও মানে দুইটাই দরকার। ওটা হলো সিরিয়াস যারা খুবই স্ট্রং মেন্টালিটি বা যাদের মানসিক অবস্থা বা মানসিক স্টেট খুবই স্ট্রং, তাদের ক্ষেত্রে হলো তুমি যেটা বললা যে ফেস ইউরসেলফ। আর মানে আমি যেটা বললাম যে ডিস্ট্রাক্ট হয়ে ফেস করা বা সময় কাটানো বা ওটা থেকে সরে আসা, এটা হলো একটু মিডিয়াম, মানে এটা সামগ্রিক বা 100% 70% বা 60% ধরতে পারো, মিডিয়াম। এই যে এখানে প্রেসক্রিপশনটা দেওয়ার আসলে আমাদের কোনো ই নাই, কি বলা যায় না, আমরা আলোচনা করতেছি, আমরা কিন্তু প্রেসক্রিপশন প্রেসক্রাইব করতেছি না, আমরা মানে আমার ক্ষেত্রে কি কাজ করে বা আমার ক্ষেত্রে কি কাজ করে বা আমার আসলে আমি যেটা বলছি হচ্ছে আমার আসলে পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার মানে অ্যাডমিট করতে কোনো শেম নাই, মাল্টিপল টাইম থেরাপিস্টের কাছে গেছি, 12 থেকে 14টা সেশন নিয়েছি, এবং মানে ইটস আমার কোনো লজ্জা নাই, আমার কোনো ওগুলা নাই, আমি স্টিগমা ব্রেক করার জন্য এখানে আসছি। আমি কনফিডেন্স আমি বলতেছি যে ইটস ওকে টু টেক থেরাপি। এখন ইটস ওকে নরমাল বিষয়, সাইকোলজি। দেখো শুনো, বলো, দড়িতে ঝুলে যাওয়ার চেয়ে একটা মানুষের সাথে যে 1 ঘন্টা কথা বলা বেটার, হ্যাঁ তাই না? আর দড়িতে এত টাকা খরচ করে দড়িতে ঝুলবো কেন ঝুলবো দড়িতে ঝুলার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, বাট ইন এ সিরিয়াস অনেকের কাছে আসলে অপশন, হ্যাঁ সিরিয়াস নোটে আসলে অপশনটা থাকে না অনেক সময়, যে থেরাপি যদি বেশি হয়ে যায় তাহলে আমার একটা পরিচিত বা সামওয়ান আই নো, ও হচ্ছে আমাকে শেয়ার করতেছিল যে আমার এমন হচ্ছে যে কি করব। হ্যাঁ, তো ও এমন একটা স্টেজে ছিল যে যেটা হচ্ছে কথা দিয়ে আর হবে না। আচ্ছা, শি নিডস অ্যাকচুয়াল থেরাপি। তো আমাকে মানে তুমি এমন আমি সাজেস্ট করি তুমি যাও। তো আমি ওকে সাইকোলজিস্ট সাজেস্টও করছি যে হ্যাঁ যাও, কিন্তু ও বলছে না আমার ফ্যামিলি জানবে তো। আচ্ছা, ওই স্টিগমা যেটা আমার ফ্যামিলিকে আমি কি বলবো, যে পাঠাই দিবে। এখন ওদের ফ্যামিলিকে তার থেরাপি এটা একটা আসলে বড় সমস্যা হয়েছে, অনেকে আসলে চাইলেও করতে পারে না। দেখো ও চাচ্ছে সে সাইকোলজিস্ট বাদ দিয়ে একটা মানে বেসিক যে কনভারসেশন করবে একজন মানুষের সাথে, খুলে বলবে, অনেক সময় দেখা যায় যে ওই অপশনটাও মানুষের থাকে না, যে আমি আরেকজনের সাথে যে কথা বলবো আমার এখন খারাপ লাগতেছে বা আই নিড টু শেয়ার, আমি শেয়ার করার মতো পার্সন সারাউন্ডিং মানে লিসেনার পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে আসলে আমরা জানি, আমাদের মস্তিষ্ক কাজ করে যে আমি জানি যে কি করতে হবে, বাট আই নিড টু শেয়ার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, মানে অনেকেই কিন্তু সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট মিক্স করে ফেলে, এই ব্যাপারটা যদি আলাদা করে মানে জানতে চাচ্ছি। এটা খুব বেসিক অ্যানসার হচ্ছে যে সাইকিয়াট্রিস্ট ওষুধ দিতে পারবে, সাইকোলজিস্ট ওষুধ দিতে পারে না। সাইকোলজিস্ট লাইক কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট আরো হচ্ছে কি স্নায়বিক সমস্যা থেকে শুরু করে যেগুলো আছে, মনে করো যে খুব ডিপ্রেশনে আমাদের দিতে হয়, কি বলা যায় এটাকে, মেডিকেশন দেওয়া লাগে। তো ওই জিনিস হচ্ছে একটা সাইকিয়াট্রিস্ট প্রোভাইড করে, নট এন সাইকোলজিস্ট। এখন আমরা মাঝখানে বেশ কিছু সুডো সাইকোলজিস্ট দেখতে পাচ্ছি যারা প্রেসক্রাইব করতেছে। হ্যাঁ, বলা যাবে না, কেন বলা যাবে না? যাই হোক, আচ্ছা, ওদিকে অনলাইন সাইকোলজি, এটা বাদ হ্যাঁ, অনলাইন সাইকোলজি যে নিজে প্রেসক্রাইব করে, হাউ ক্যান দ্যাটস নট আ সাইকোলজিস্ট। ওকে, আচ্ছা, এটা স্কিপ করলাম আমরা, কারণ আমরা নিজেরাই ওটা প্রোগ্রাম করে আসছি, আমরা কেন বলতে যাব? শুনো, কোন সিস্টেমকে ভাঙতে হইলে সিস্টেমের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, এটা স্টিগমা বলতে চাচ্ছো? এটা স্টিগমা বলতে চাচ্ছো। সো হোয়াট, আচ্ছা, অন এ সিরিয়াস নোট, সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট
হ্যাঁ এটাই আর এটাই কিছু যে একটা- সাইকিয়াট্রিস্ট হচ্ছে মেডিসিন প্রোভাইড করবে আর আমরা হ্যাঁ সাইকোলজিস্ট হচ্ছে কাউন্সেলিং। কাউন্সেলিং প্রোভাইড করবে দিস ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ এন্ড একটা ভালো একটা ওয়ার্ক প্লেস বা একটা সাইকোলজিক্যাল অর্গানাইজেশন সবসময় একটা সাইকিয়াট্রিস্ট থাকে ওকে আর প্রথমে মানুষ আসলে সাইকোলজিস্টের কাছে যায়, এটা দেন পরে গিয়ে হচ্ছে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট যখন প্রেফার করে এখন আপনার সাইকিয়াট্রিস্টের কাছে যাও তখন বা অনেক সময় দেখা যায় যে আমি এমন মানুষকে চিনি যে সেম টাইম দুইজনকে ক্যারিয়ার করতেছে করতে হইতে পারে মানুষ। এখন ডিফারেন্সটা আমরা যে মেডিসিন নিয়ে বললাম, তো এটার এক্সপ্লেনেশন কি? আচ্ছা মেডিসিন কেন দিতে পারে দিতে পারে না। আচ্ছা এমবিবিএস আমি আবার পার্সোনাল এক্সপেরিয়েন্সে ফিরে যাই। ফার্স্ট টাইম আমি যখন ক্লাস 9-10 পড়ি মেবি, তখন আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম। তো এখন ওখানে আমি যখন আমার প্রবলেমস গুলা বলছি, আমি কি ফেস করতেছি, তখন উনি আমার একটা হিন্ট দিছিল যে আমি ডিপ্রেশনে আছি। আচ্ছা ডিপ্রেশন জিনিসটা কি আসলে? আপনি যে কিছু ভালো লাগতেছেন, মানে ভালো লাগে না বা মানে মন বসে না, এটা হচ্ছে আপনার যখন ডোপামিন সিস্টেমটা একদম ডেড হয়ে যায়, মানে যেটা হেলদি ডোপামিন সিস্টেম, তো আপনার কোনো কিছুই ভালো লাগে না। তো এই সরি নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স। তো এখন আপনার এটা আপনি কুইকলি ফিক্স করবেন কেমনে? ধরেন একজনের খুব ফ্যাটাল অবস্থা, এটাকে কুইকলি ফিক্স হচ্ছে আপনার মেডিসিন ইনডিউস দিতে হবে, নিউরোট্রান্সমিটার খেতে হবে। তো আমাকেও ঠিক ওইভাবে একটা স্পেসিফিক মেডিসিন দেওয়া হয়েছিল, এরকম যে ওই আমাকে বলেছিল যে এটা পার ডে একটা ডোজ, তো এটা খেলাম। তো ওটা হচ্ছে আমি যখন খেতাম প্রতিবার ওষুধটা নিতাম, তারপর আমার অটোমেটিকলি ভালো লাগতো। ভালো কেন লাগছে? কারণ আমার ফিল গুড ডোপামিন হরমোন আমি ব্যাক করা শুরু করেছি। হ্যাঁ আমি জেনারেট করছি কিভাবে? নট ন্যাচারালি, মেডিকেশনের মাধ্যমে। ওইটা হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে। এই যে আমরা যখন ডিপ্রেশন নিয়ে যেহেতু কথা আসছে, লাইক কিক স্টার্টিং হ্যাঁ কিক স্টার্টিং ইউর ব্যান্ড, সো ওই জিনিসটা একটা বেসিক মানে মোটামুটি একটা বড়। এটা নিয়ে আমরা আসলে আর বেশি দূর না যাই, কারণ সাইকিয়াট্রিস্ট নট এ ভেরি বিগ, খুব ইজিলি ফিল করা যায়। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন শীতকাল, ডিপ্রেশন একটা বড় একটা ইস্যু, তাই না? খুবই বড় ডিপ্রেশন। হ্যাঁ দ্যাটস এ কোয়েশ্চেন, তাই না? শীতকাল ডিপ্রেশন কেন এত বড়? আমিও তো এটাই কেন ফাইল আমাদের যখন ডিপ্রেশনের উপরে যখন একটা লিখছে, তখন বেশ কয়েকটা করছিল। There are many types of depression and there is one sad এর অর্থ কি? seasonal affective disorder। নামটা খুবই আইরনিক। এটা যে শুধু শীতকালে হয় ওটা না, বাট স্পেসিফিক্যালি শীতকালে হয়। হ্যাঁ এটার একটা খুব বড় একটা রিজন আছে। তো এখন এটা হ্যাঁ সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। স্যাড নামটা খুব ইন্টারেস্টিং। নামটাও স্যাড। সাইকোলজিক্যাল টার্মগুলো খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ এই ট্রু দ্যাট। এখন এই স্যাড এর আসলে উৎপত্তি বা স্যাডটা কেন হয়, আমরা আজকে মোটামুটি এটা নিয়ে একটুখানি যদি ছোট করে শীতকাল। হ্যাঁ যেহেতু শীতকাল উইন্টার, হ্যাঁ যুগের দাবি এটা নিয়ে কথা বলা। আচ্ছা হ্যাঁ তো আমাদের একটা আমরা মানুষের সার্কেডিয়ান রিদম বলে একটা জিনিস আছে। সার্কেডিয়ান রিদম হচ্ছে আমার স্লিপ সাইকেল, এই জিনিসটা হচ্ছে মূলত সার্কেডিয়ান রিদমে পড়ে। কারণ শীতকালে যেটা হয় সার্কেডিয়ান রিদমে যেটা হয়, আমি যখন মেলাটোনিন উৎপাদন হয় হরমোনটা, তখন হচ্ছে আমার ঘুম ঘুম ভাব আসে বা আমি ঘুমের জন্য রেডি। ওকে, আরেকটা হচ্ছে সেরোটোনিন হচ্ছে যে আমার বডিকে উত্তেজিত উজ্জীবিত রাখে, যে আমি ফিল গুড, হ্যাঁ প্রফুল্ল, আমি গুড ফিল করি সেরোটোনিন যখন আসে। এখন সমস্যা হয়ে গেছে শীতকালে দেখা যায় যে সেরোটোনিন উৎপন্ন হওয়ার মতো তেমন সুযোগ পায় না। ফর মানে একটা প্রাইমারি রিজন হচ্ছে আমরা সানলাইটে যাই না, ল্যাক অফ সানলাইট। এখন আমি একজন নাইট ওল বা এই ধরনের টার্ম গুলো যদি ইউজ করি যে আমি লেট নাইটে ঘুমাই, ঠিক আছে, আমার উত্তরটা খুবই। তার মানে সাইকোলজির সাথে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেটেরও একটা আছে, এটা বলা যায়। হ্যাঁ অবশ্যই বলা যায়। হ্যাঁ এখন এইটার ডেসক্রিপশনটা একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট করবে যে কোনো ধরনের। একটা রুমে হিউমিডিটি বাড়লে মানে একটা মেন্টাল, আমি ক্লাইমেটের সাথে সাইকোলজির এটা জিজ্ঞেস করলাম, ওটা আমরা বলতেই পারি। ওই যে একটা আমরা বলছিলাম, হ্যাঁ ওটাই। ওই সাথে পরিবেশে হচ্ছে আমাদের অনেকের অস্বস্তি লাগে। অস্বস্তি শুধু শারীরিক অস্বস্তি না, মানসিক অস্বস্তিও লাগে। গরম বেড়ে যাওয়ার সাথে সাথে অথবা ঠান্ডা বেশি হয়ে গেলে, তো এই যে চেঞ্জেস গুলো, সাটল চেঞ্জেস বা বিগ চেঞ্জেস,
তো ওগুলাই হচ্ছে আসলে অনেক বড় রূপ নিয়ে একসাথে ওভার দ্য টাইম। এই যে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এটা একটা বড় রিজন। আমি যদি এটা কমপ্লিট করি তাহলে সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে যখন সানলাইটের আমি ল্যাক অফ সানলাইট যখন হচ্ছে, আমার সেরোটোনিন যখন উৎপন্ন হচ্ছে না, আমার ল্যাক অফ ফ্রেন্ডস একদিন 2 দিন ইস্যু ছিল না, কিন্তু একটা উইন্টার কম না হলেও 2 থেকে 3 মাস থাকে। 2 থেকে 3 মাস এখন ওভার দ্য টাইম এটা গ্রো হইতে একটা বড় বা একটা এখন ওইটাই আর কি, যে আমি দেখতেছি যে মেবি দিস ডিপ্রেশন ইজ কজড বাই সানলাইট। ঠিক আছে, যে এই ডিপ্রেশনটা তুমি সানলাইটে পিন পয়েন্ট করাই যায়, বাট আমি এটা এশিওর করতে পারতেছি না। এশিওর করতে আছে সেটা না, সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এটা ওই থিওরিতে এটা হ্যাঁ, ওইটা DSM-5 এ অনুযায়ী এটা সেটা মানে ওইটা হচ্ছে একেবারে সাইকোলজিক্যাল ব্যাকড, সায়েন্টিফিক্যালি ব্যাকড, মানে এখানে আমি আমার মতামত দিচ্ছি না, ইটস আ ভেরি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ঠিক আছে, এখন যেটা হচ্ছে সেটা কি, যে আমি যখন সানলাইট পাচ্ছি না, আমার ল্যাক অফ ফ্রেন্ডস আছে, ল্যাক অফ সারাউন্ডিং আছে, তখন যেটা হচ্ছে আমার সেরোটোনিন উৎপন্ন হইতে পারতেছে না। আমার ফলে ওই ইটা হচ্ছে সেরোটোনিন যেহেতু উৎপন্ন হচ্ছে না, আমি সবসময় একটা ঘুম ঘুম ভাব আসতেছে। মেলাটোনিনের ফলে আমার বডি আসলে ওইভাবে রিয়াক্ট করতেছে না। হ্যাঁ, আবার লেট নাইটে আমি যখন মোবাইল স্ক্রিনের জন্য আছি, তখন আমার ওই জিনিসটা মেলাটোনিনও উৎপন্ন হইতে পারতেছে না, আমি লেট করে ঘুমাচ্ছি। সো দ্যাট ক্রিয়েটস আ ভেরি বিগ ভয়েড দেয়ার, যে আসলে এখানে আমার আর কিছু করার নাই, আসলে স্যাড থাকবো। তো যেটা বলতে পারি সেটা হচ্ছে এনাফ সানলাইট পাওয়া, প্রফুল্ল থাকা, তো প্রফুল্ল রাখার চেষ্টা করে। সানলাইট পাইলে প্রফুল্ল থাকবো আশা করি। আমার শুধু সানলাইট পাইলে প্রফুল্ল থাকবে, দ্যাটস সামথিং অলসো। যেমন ওই যে আরো কি জানেছিল না, স্যাডের পাশাপাশি MDD, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, হ্যাঁ ওইটার আন্ডারে এরপর পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। পারসিস্টেন্স এটা বলতে কি বুঝায়? পারসিস্টেন্স মানে পারসিস্টেন্ট, আচ্ছা বিপিডিও আছে, আবার বিপিডি বাইপোলার আছে, ম্যানিক আর ডিপ্রেসিভ, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুবই কয়েক ধরনের ডিপ্রেশন আছে। সো ইটস বেটার টু সি আ সাইকোলজিস্ট ইফ ইউ আর ফিলিং দ্যাট মাচ অফ হেভিনেস ইন ইওর হার্ট। ডিপ্রেশন রিয়েল my brain question a question by Tomji। আপনাদের আমি এবার একটু এক্সট্রিমে চলে যাব। আচ্ছা আচ্ছা, আপনাদের যে আলফা বিটা গামা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, আলফা মেল, তারপর আপনাদের সিগমা মেল এবং আপনাদের সিগমা, I disagree আসলে বলো। আচ্ছা, আপনাদের সিগমা মেল প্রফেট এন্টারটেইন, mental health isn't real, depression isn't real, you are just weak, don't show your emotion. আচ্ছা আচ্ছা আচ্ছা, so এগুলা হচ্ছে আপনারা মডার্ন জেনারেশনের বুমার, বুমারদের শেখানো হয়েছিল ইমোশন ডাজন্ট ইভেন এক্সিস্ট। মানে ওনাদের মধ্যে ইমোশনস, আপনি জীবনে মানে যে ইমোশনস জিনিসটা, ক্রাইং, লাফিং, এই জিনিসটা খুবই কম ওনাদের মধ্যে। এবং মিলেনিয়াল যারা, ওনাদেরকে শেখানো হয়েছে যে ইমোশনে, ওনারা শেখানো না, ওনারা নিজেরাই আসলে বের করে ফেলছে যে ইমোশন ডু এক্সিস্ট। জিনিসটাকে বেশি জেনারেলাইজ করে ফেলতেছি না। তো এখন ইমোশন এক্সিস্ট করে, কিন্তু ওনারা এটা শো করতে জানে না বা শিখে না কেমনে শো করতে হবে। এখানে একটা কথা, আমি যখন এটা রিপ্লেস করে রাখছি, আমার তো এটা আরেকটা অ্যাক্টের মাধ্যমে বের হচ্ছে। এই আমি যখন চাইল্ডদের মধ্যে যখন বাবা মারি দেখি, ইটস লাইক আমার যে আননোন ইমোশনস, আমি যেগুলো ডিল করি না ইমোশনস, ওইগুলো আমি আরেক জায়গায় কি করতেছি, শো করতেছি, তাই না? চ্যানেলিং করতেছি আমি আরেক জায়গায়। ওইটা তো একটা বড় প্রবলেম, তাই না? আমি যখন আমার ইমোশনস যখন মনে করো যে আমি খুব বেশি ফিল করতেছি, অ্যাংরি ফিল করতেছি, ওকে। তো এখন হচ্ছে আপনারা যাদেরকে সোশ্যাল মিডিয়াতে আইকন হিসেবে দেখতেছেন বা যাদের থেকে আপনারা এই জিনিসগুলো জানছেন, যেমন হচ্ছে ধরলাম ডেটের কথা, তো ও যাই বল, মানে একটু সম্মান সূচক ভাবে বলছি, যদি আমি তাকে পার্সোনালি পছন্দ করি না। আরে ভাই, দেখবেন অতদূর পৌঁছাবে না। আমি না নাম বলার সময় ঠিক আছে, দিদি কেন ওনাদের যে এই বয়স, ওই বয়সের সাথে আমরা মানে মিলেনিয়াল ট্যাগটা আমরা ইজিলি দিতে পারি। এবং এটাও আমাদের ক্লিয়ার যে ইমোশন সাপ্রেশনটা ওনাদের মধ্যে খুবই বেশি, সাপ্রেস করে রাখা। তো ইজ ডিপ্রেশন রিয়েল, ইজ মেন্টাল হেলথ রিয়েল, এই কোয়েশ্চনে আপনি জাস্ট নিজেকে একবার মানে নিজের দিকে তাকায় দেখেন। আপনি যখন আপনার ভালো লাগে, আপনার খারাপ লাগে, তারপর হচ্ছে আপনি একটা চেঞ্জেস আনতেছেন নিজের মধ্যে, তো এই জিনিসগুলো যখন আপনি নোটিস করবেন, তখন আপনার মধ্যে মানে রিয়েল নাকি রিয়েল না, এই জিনিসটা আপনি নিজে ফিগার আউট করে দিবেন। তো আরেকটা লাস্ট যে জিনিসটা বলবো, যে রিয়েল কিনা রিয়েল না কোয়েশ্চন আমাদের মানে আপ টু এটা
আনসারটা পার্সোনালি হবে। তো আপনারা যদি কেউ প্রবলেম ফেস করে থাকেন বা মনে হয় যে লাইফে আরো বেটারমেন্ট দরকার, তাহলে আমি সাজেস্ট করব যে টেক এ লুক এট সাইকোলজি হ্যাঁ সাইকোলজি স্টাডি বা যেটা আমরা প্রোভাইড করার ট্রাই করতেছি যে ফর দ্য বেটারমেন্ট অফ লাইফ উই আর ট্রাইং টু শো গুড কন্টেন্ট এন্ড অলসো সো দ্যাট ব্রিংস আস টু আওয়ার লাস্ট পার্ট যেটা হচ্ছে সাইকোলজির ভিশন কি, যে ভিশন এন্ড মিশন এটা নিয়ে আসলে আমরা খুব বেশি একটুখানি ভাবতেছি। খুব এক্সাইটেড ছিলাম, হ্যাঁ খুব এক্সাইটেড ছিলাম। ওকে উই আর ডুইং ইট যেমন আজকে স্টাডিং যে আমাদের স্টাডিং এ আমরা আসলে খুব উত্তেজিত প্রফুল্ল ছিলাম যে ওকে হ্যাঁ যে ইমোশনস একেবারে আমরা খুবই মোটিভেটেড। আমরা কিন্তু রিচও করছি। হ্যাঁ অবশ্যই কারণ আমরা জুনের 1 তারিখ থেকে ধরলে জুন জুলাই আগস্ট 6 months it's been 6 months and we had a seminar already. হ্যাঁ অলরেডি আমরা মানে একটা সেমিনার করে which was very good also very good এবং আমাদের সেমিনারে দুইজন সাইকোলজিস্ট আসছে। হ্যাঁ আসছে সাইকোঅ্যানালিসিস্ট আসছে। সাইকোঅ্যানালিসিস্ট আসছে সরি we love you আরিফ ভাই সরি we love you শুধু আরিফ ভাইয়ের নাম কেন বললাম? শাহিন আপু from Serenity আমি আবারই মিস্টেক করেছি। হ্যাঁ শাহিন আপু from হরিজনের থেকে Beyond Horizon আর শাহিন আপু হলো Serenity Psychological Center. Yes they are very much grateful. আমার মনে আমাদের এখনো আমার পোস্টে স্টিল কমেন্ট করে। হ্যাঁ থ্যাঙ্কস ওনাদের জন্য স্পেশাল, ওনাদেরকে থ্যাঙ্কস। এই ভিডিওর মাধ্যমে ওনাদের বাইরেও কিন্তু আরো অনেক অডিয়েন্সদের অবশ্যই অডিয়েন্স থেকে শুরু করে আমাদের পার্সোনাল লাইফে যেমন আমাকে কিন্তু অনেকে মেসেঞ্জারে বলে আমি খুব ভালো লাগে কি তোরা একটু কন্টেন্ট বানাতে পারবি, আই ওয়ান্ট টু নো। হ্যাঁ আমরা কিন্তু কন্টেন্ট আমাদের হাতে অনেক কন্টেন্ট আছে যেটা আমরা করার ট্রাই করি, কিন্তু আমরা একটু আমাদের লেজি মানে অলসতার জন্য না অলসতা ঠিক বলে না, ইটস আ ভেরি বিগ ওয়ার্ক। কারণ একটা ভিডিও বানাইতে গেলে আচ্ছা রিসার্চ লাগে। আচ্ছা ঠিক আছে থ্যাঙ্কস টু আস হ্যাঁ অনেক রিসার্চ অনেক সোর্স লাগে, এগুলো করতে করতে আসলে আমাদের কন্টেন্ট গুলো একটু দেরিতে আপলোড হয় বা আমরা নিজেরা আসলে ওইটাও একটা ট্রুথ যে আমরা কারণ আমরা রিসার্চ করতে করতে এগুলো আবার সাজানো আবার সহজ ভাষায় আরেকটা বিষয় আছে যে আমরা পার্সোনাল লাইফ আমাদের এখানে কম বেশি 4 জনের হচ্ছে ভার্সিটাল। তো আমরা কি আসলে মানে শুধু সাইকোলজি স্টুডেন্ট বা আমাদের ওইটা আমাদের আইডেন্টিটি না, তাহলে হচ্ছে ওখানে আসলে সমস্যা না। we do many things so many things এখন আমার লাইফ চলে থাকতে পারে, আমার লাইফলেস আমি লাইফলেস এটা সত্যি লাইফলেস নিবে না 3-4টা মানে 3-4টা লাইফস্টাইল একসাথে, লাইফস্টাইল না বলবো ওয়ার্ক পার্সোনাল লাইফ 3-4টা একটা মার্চ করতে হয়, ব্যালেন্স করাটা তখন হচ্ছে আমাদের একটু জোস মানুষের সাথে বসে আছি। তো এরপরে আসলে যেটা বলা দরকার আমাদের যে আমরা আরো কেয়ারফুল হব এবং আরো প্রোডাক্টিভ হব এবং আপনাদের জন্য আরো ভালো বেটার কন্টেন্ট আমরা প্রোভাইড করার চেষ্টা করব। থাকে হ্যাঁ যে কারণ সাইকোলজি জিনিসটা হচ্ছে বেশি কথা বলা হয় না এটা নিয়ে, সো উই আর ট্রাইং মোর এন্ড মোর টু রিচ আর আই উইল ট্রাই। আর ওনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে জানাইতে। হ্যাঁ আমাদের কিউএনএ সেশন ছিল। হ্যাঁ কিউএনএ সেশন আজকে ছিল, এখন আজকে ছিল। আচ্ছা ভালো কথা, ওইটা আলাদা করে আমি ওটা আলাদা করে ঠিক আছে যেহেতু আর হলো ওটাই ওনাদের কিছু জানার থাকে ওনারা অবশ্যই ফিল ফ্রি টু। বিষয়টা হচ্ছে যে ইটস নট অ্যাবাউট আওয়ার গ্রোথ অনলি। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে ডিয়ার অডিয়েন্স উই ওয়ান্ট টু গ্রো উইথ ইউ। হ্যাঁ এই দ্যাটস এটাই আমাদের we are growing through them. হ্যাঁ আমরা তাদের মাধ্যমে ভিশন হচ্ছে ওইটাই যে গ্রোথ প্রোগ্রেস এন্ড বেটারমেন্ট অফ লাইফ। কিন্তু প্রসেস আমরা এখন ঠিক করি নাই, মানে ভিশনের প্রসেস আমার মতে ভিশন থাকলে প্রসেস ওই যে ওয়াই থাকলে হাউ করে ফেলবো, দ্যাটস আ গুড পয়েন্ট। পথিকী পথের সৃষ্টি করে, হ্যাঁ পথিকী পথের সৃষ্টি করে, টু রোডস ডিভাইডেড, হ্যাঁ miles to go before we sleep. So I think আমরা একটু শেষের দিকে যাই। শেষই তো হ্যাঁ আমরা একটু শেষের দিকে আগে, কারণ এতক্ষণ তাদের ধৈর্য নাই জেনজি। না অবশ্যই দ্যাটস নট দ্য ফ্যাক্ট হচ্ছে কি এখন তাহলে আমরা যেটা একটা গুড নোটে যে নতুন বছর আসতেছে, সো we wish you all the best and any last words from you guys? আমি বলবো প্লিজ নতুন বছরে নিজের মানসিক স্বাস্থ্য নিন এবং নতুন বছরটাকে
নিজের মতো করে এনজয় করেন, এতটুকু বলা। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এটাকে জড়তা মনে করার কোনো দরকার নেই, এতটুকু। ছোট একটা হাতে লিখে কেউ হ্যাপি নিউ ইয়ার টু অল, হ্যাপি নিউ ইয়ার। এখানে কথা আছে, এখানে মানুষকে অ্যাপ্রিসিয়েশন করা হয়, বাট নিজেদের মধ্যে আমাদের অ্যাপ্রিসিয়েশনটা একটু কমে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, সেলফ অ্যাপ্রিসিয়েশন দরকার। আচ্ছা, তারপর তোমরা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারে বাইরে যাবেন না, মানে যেগুলো প্রশাসন থেকে মানা করছে ওগুলো সবাই মানসিক স্বাস্থ্যের যত্ন নিবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই সাইকোলজিস্টের কাছে যেতে হবে। কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই, যেতেই পারেন। আর and happy new year to you all, have a great new year. So that's the end from Psych Talks, and we wish to see you guys next year. Keep watching Psych Talks. Okay. Bye. Year ending sign. Oh, year ending sign.